সবাই অ্যাপ্রিসিয়েট করতো ওর পেন্টিং দেখে বা ইয়েতে। আর ও তো জাতীয় পর্যায়ে অনেকবার পুরস্কার পেয়েছে, মানে 10-12 বার ওর জাতীয় পুরস্কার আছে ওর ঝুলিতে। ইভেন ওর পেন্টিং দেশের বাইরে থেকেও সুনাম কুড়িয়ে আসছে। ওর ছবি আঁকতে দিলে ওর নাওয়া খাওয়া নাই, মানে ও তখন ওটা নেই, ও তো ওইটা ব্যবসায়িক হিসাবে দেখে না কখনোই। ও ওইটাকে ওর শখ বা ওর ইচ্ছা বা ওর ভালো লাগা থেকে ওই কাজটা করে। আমার মেয়ে জন্মগতভাবে বাকশ্রবণ প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, কিছু শুনতেও পায় না, কিন্তু সে খুব ভালো ছবি আঁকে। ওর ছবি আঁকাটা ওর নেশা বা প্যাশন, বা ওর মনের ভাব ব্যক্ত করে ছবির মাধ্যমে। যত ইন্টেরিয়র দেখছেন ওর আঁকানো, ওর কথা। আমার লোগো করা, লোগোতে ইয়ে করা, এগুলো সব ওর কথা। ইভেন আমি এখন যে ব্লগ গুলো করি, ব্লগের ডাইসের ডিজাইন, এগুলো সব ও করে, ও খুব সুন্দর করে। ওর জন্যই মেনলি এই বিজনেসটা শুরু করা, যেহেতু ও ড্রয়িং করছে বা কাজ করছে, যেহেতু একটা ব্যবসা দাঁড় করাই দিতে পারি, যে ব্যবসাটা দাঁড় করালে তার ভবিষ্যৎ নিয়ে আমাকে আর কোনো টেনশন করতে হবে না, তার ভবিষ্যতে সে ওটা নিয়েই এগিয়ে যেতে পারবে, বা ওর ক্যারিয়ার নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। জাস্ট ওর কথা চিন্তা করেই এই ব্যবসাটা শুরু করা। স্ট্রাগলটা ছিল আমারই, যে ওকে গড়ে তোলা বা ওকে লাইন আপ করা বা সমাজের মানুষের সাথে মিশানোর যে ইয়েটা, সেইটা আসলে করতে হয়েছে। তো সবাই, আমাদের ফ্যামিলি সবাই মিলে সাপোর্ট দিয়েছে, সবাই মিলেই এটা করা হয়েছে। অনেক লোক আছে যারা হ্যান্ড পেইন্টের জন্য মানে মুখিয়ে থাকে, যে পেন্টিং একটা আসলো, কারণ আনকমন জিনিস সবাই চায় যে আমার জাস্ট একটু আনকমন হোক, একটু অন্যরকম হোক। আর হ্যান্ড পেইন্টের একটা গ্রহণযোগ্যতা সব সময়ই আছে। আমি বেসিক্যালি পড়াশোনা করছি ইউনানি মেডিসিনের উপর, আমি একজন ইউনানি ডাক্তার। আমি জব করতাম হামদর্দে। তো সেখান থেকে বের হয়ে এসে মনে করেন যে মেয়েকে সাপোর্ট দেওয়ার জন্য তো ভাবলাম যে ও যেহেতু খুব ভালো ড্রয়িং করে, তাহলে ওর ড্রয়িং গুলো নিয়ে আমি কাজ করি বা সেল করি। পেজ করে একটা সেল করা, নিজস্ব ব্র্যান্ড দাঁড় করানো, এখন এটা সো টাফ। দেখলাম যে ব্র্যান্ডের চেয়ে আমার মনে হয় আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, উদ্যোক্তাদের যদি সাপোর্ট দেই, তাহলে মনে হয় ভালো হবে, তারাও উপকৃত হবে, আমিও উপকৃত হবে। ব্যবসা তো শুধু অর্থ উপার্জনের জন্য নয়, ব্যবসার আরেকটা দিক হচ্ছে মানুষের উপকার করা এবং সামাজিক দিকটাও ভেবে দেখা বা উপকার করা। সেই দিক থেকে আমি চিন্তা করলাম যে আমি একটা কারখানা দেই, যেটা উদ্যোক্তাদের কাজে লাগবে, যারা অনলাইনে বিজনেস করছে, অল্প পরিসরে কাজ করতে চাচ্ছে, তাদেরকে সাপোর্টটা দেবো। সেলাই হচ্ছে আমার কাছে নেশার মতো। এটা অনেক আগে থেকে, ছোটবেলা থেকে আমি, মানে রাত 12টা 1টা হয়ে গেছে, আমি সেলাই করতেছি এরকম। তখন তো আর ওই মোবাইল ছিল না যে মোবাইল টিপবো, কিন্তু ওই সময় সেলাইটা ছিল একটা নেশা। প্রথম সেলাই মেশিন হচ্ছে এটা আমাদের একটা বাড়ির ট্র্যাডিশন। আমার মাও সেলাই জানতো, আমার ভাইয়ের বউয়েরাও জানে, আমার আত্মীয় স্বজন ম্যাক্সিমামই সেলাই জানে। তো প্রত্যেকের বাড়ি বাড়ি একটা করে সেলাই মেশিন আছে। আমার প্রথম সেলাই মেশিন আমার মায়েরটা। তারপরে আমার যখন বিয়ে হয়ে আমার আলাদা সংসার হলো, তখন আমার মা এমনি একটা সেলাই মেশিন আমাকে দিয়ে গেছিল, যে বাসার টুকটাক সেলাই করার জন্য। বা আমি আসলে জ্ঞানও তো কোনোদিন দর্জির কাছে কোনো কিছু বানাইনি। আমি যে কাজটা করি, এই কাজটা শখের বশে করি, সেটা সেই 2003 সালে থেকেই শুরু করছি, ছোট করে শুরু করা। কিন্তু তখনও জানতাম না যে পেজ করে করা যাবে বা দোকান নিয়ে করা যাবে। এটা আসলে শখের বশেই ছিল, ওই স্কুলের ভাবি, আত্মীয় স্বজন, এইসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 2018 সালে পেজ করে দেয় আমার ছেলে, আমাকে পেজটা করে দেয়, যে তুমি তো সেল করোই, তো পেজটা থাক, আস্তে আস্তে এখান থেকে যা হয় হবে। তো এটা 2018 সালে করা। পরে চিন্তা করলাম যে যেহেতু আমার মেয়ে মুগ্ধ এই কাজটা করে, তাহলে ওকে ইনভলভ করি পুরোটাই, ওকে ইনভলভ করে কাজ করি, তাহলে আরেকটু আগাবে। মানে এভাবে ধাপে ধাপে এগিয়ে আসছে। প্রথমেই আসলে কখনোই চিন্তা করিনি যে একটা ফুল ফ্লেজেড বিজনেস বা একটা কারখানা দাঁড় করাবো, এটা কখনো চিন্তা করি। সত্যি কথা বলতে ওর জন্য চিন্তা করেই ব্যবসাটা শুরু করা, কিন্তু যেহেতু আমারও স্কিল আছে, তো ওই স্কিলটাকে কাজে লাগিয়ে এটা আরো বড় করা। ও আছে ওর মতো, আমি যদি না থাকি, আমার তো এক ছেলে এক মেয়ে, ওদের 2 ভাই বোনের জন্য এটা থাকবে। ছেলেও আমাকে এখানে হেল্প করে, ছেলেও আমাকে মার্কেটিং এ বলেন, কন্টেন্ট ক্রিয়েটারে, আমি এখানে কথা বলছি, ও ফেসবুকে সব পোস্ট গুলা দিচ্ছে, কথা বলতেছে। আসলে এটা এখন ফ্যামিলি বিজনেস হয়ে গেছে, সবাই আমাকে হেল্প করে। অ্যাকচুয়ালি এটাই আমার এখন একমাত্র উপার্জনের জায়গা, আমার ফ্যামিলির যে আর্নিং, এটাই আমি পুরোটাই দেখাশোনা করি। প্রত্যেকটা জায়গায় সেক্টরে ব্লকের যে ডিজাইন কাটতে হবে, মেয়ে আঁকাচ্ছে ঠিকই, কিন্তু ওই ডিরেকশনটা কিন্তু আমিই দিই। বা ও যে হ্যান্ড পেইন্ট করছে, ওকে যে থিমটা ধরে দেওয়া, সেটাও কিন্তু আমিই করে দিই। তারপরে যে টেলারিং হচ্ছে, নতুন নতুন ডিজাইন আসছে, এই ডিজাইনের কিভাবে কাটতে হবে, কিভাবে এ করে, কাটিং মাস্টার কিন্তু আমি বলে দিচ্ছি। মেন প্রথম যেটা, সেটা আমি কাজ করে তারপরে কর্মীকে দিচ্ছি, যে এইটা স্যাম্পল দিলাম, এইটা দেখে দেখে তোমরা এখন করবা। একটা বাচ্চা যে বলতে পারে না, শুনতে পারে না, আমি যদি মারা যাই তখন তাকে কে দেখবে? এই জন্য ওর জন্য চিন্তাটা ছিল বেশি। ভাই দেখবে হয়তো, কিন্তু ভাইয়ের কতটুকু থাকবে দেখার জন্য। অর্থাৎ ওকে নিজে দাঁড়াতে হবে। আমি যদি না থাকি, আমি যদি অসুস্থ হই, আমার জন্য একটা ডাক্তার ডাকতে হলেও তো তাকে বের হতে হবে,
তাকে ডাক্তার পর্যন্ত যেতে হবে, ডেকে আনতে হবে, এই জিনিসগুলোই আসলে সবসময় মাথায় ছিল। কোনো সময় বোঝা মনে হয়নি। আর এমনিতেও আমি এদেরকে নিয়ে কাজ করি, আমি প্রতিবন্ধী, তাদেরকে তো বলি ইভেন তাদের বাড়ির লোকদেরও বলি যে কোনো মানুষই কখনো বোঝা নয়। মানুষকেই ওর পাওয়ারটাকে, ওর শক্তিটাকেই যদি কাজে রূপান্তর করা যায় তাহলে অবশ্যই আমাদের উন্নতি সম্ভব বা আমাদের এগিয়ে যাওয়া সম্ভব। এজন্য আমার কখনো মনে হয়নি যে সে আমার জন্য বাড়েন। অলস কর্মশক্তিকে কাজে লাগানো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সে কিছু পারবে না কিন্তু তাকে দিয়েই তৈরি করে নেওয়া, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। যে আমরা যারা পারছে না, পিছিয়ে পড়ছে, তাদেরকে দিয়েও আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। যে সমাজ যাদেরকে বোঝা মনে করে সেই ব্যক্তি 100 জন উদ্যোক্তার সহায়ক হয়ে দাঁড়িয়েছে।